মার্কোপোলো সম্পর্কে জানতে হবে। মার্কোপোলো কোন দেশ থেকে এসেছিল, মার্কোপোলোর মূলত তিনি কি জন্য বিখ্যাত? শুধু কি তিনি পর্যটক ছিলেন, নাকি ব্যবসাদার ছিলেন, নাকি বণিক ছিলেন? যদি বণিকই হন তাহলে তিনি কিসের ব্যবসা করতেন আমরা অনেকেই জানি না। মার্কোপোলোর টোটাল পরিবারটাই, নিজে বাবা এবং দাদা সবাই মিলে যে ব্যবসাটা করত তার নাম হচ্ছে মুক্তার ব্যবসা। এবং ভারতবর্ষে এই মুক্তার ব্যবসাটা তিনি তার লেখার মধ্য দিয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। দক্ষিণ ভারতে মাওয়ার রাজ্য এবং দক্ষিণ ভারতের যে রাজ্যটা সব থেকে জনপ্রিয় বা যে জনপ্রিয় শহরটাকে তিনি তার স্থান দিয়েছেন তার লিপিতে বা তার গ্রন্থে, সেটা কিন্তু মুক্তোর ব্যবসার ওপর নির্ভর করে ওই রাজ্যটা গড়ে উঠেছিল। এরকম প্রশ্ন হাজারো আছে। আমাদের থার্ড যে সেমিস্টার, সেই সেমিস্টার আমরা জানি সবাই আমাদের শর্ট প্রশ্ন পড়তে হবে, কিন্তু পাশাপাশি বলবো অবশ্যই টেক্সট বইটা ফলো করবে, তাহলে সিকোয়েন্স অনুযায়ী বিষয়গুলো মনে থাকবে। যদি বিষয় মনে না থাকে তাহলে কিন্তু শর্ট প্রশ্ন অসম্ভব। আমি দুটো ভিডিও দিয়েছি তোমাদের প্রথম অধ্যায় থেকে। এই প্রথম অধ্যায় থেকে আজকে আমি আরো কিছু প্রশ্ন বেছেছি, সেই ভিডিওগুলো তোমাদের দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা ফলো করবে এবং যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। দেখে নাও আজকের যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো কি। দ্য ট্রাভেলার অফ ইসলাম কাকে বলা হয়? দি ট্রাভেলার অফ ইসলাম ইবন বতুতাকে। কিতাবুল হিন্দ বা তৌকিক ই হিন্দ এই গ্রন্থের রচয়িতাকে? ইবন বতুতা। ইবন বতুতা কোন নদীকে পাঞ্জাব বলে উল্লেখ করেছেন? যে নদীটা এখন বেশিরভাগে আছে কোন দেশের মধ্যে? পাকিস্তান, সিন্ধু নদ, মনে থাকে যেন। নেক্সট হচ্ছে ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে আসেন? অর্থাৎ তিনি যখন ভারতে এসেছিলেন, তোমরা জানো যে মোহাম্মদ সুলতান মাহমুদ তাকে জোর করে নিয়ে এসেছিল ভারতে। তো তিনি যখন এসেছিলেন সেই সময় ভারতবর্ষে কোন সুলতান শাসন করছেন? সুলতানের নাম জুনা খা, বললে কেউ চিনবে না, কিন্তু যদি বলা হয় মোহাম্মদ বিন তুগলক সবাই চিনে নেবে। তো এই মোহাম্মদ বিন তুগলকের আমলে তিনি ভারতে এসেছিলেন, যিনি কিনা দয়ার সাগর একদিকে আর একদিকে রক্ত পিপাসু, যিনি চারটে প্ল্যান করেছিলেন। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি, তিনি প্ল্যান করেছিলেন তামার নোট মুদ্রার প্রচলন সোনার মুদ্রা বাদ দিয়ে, তিনি প্ল্যান করেছিলেন কারাজাল অভিযান, এবং তিনি প্ল্যানটা তৈরি করেছিলেন দেবগিরি থেকে, দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করা। এই এতগুলো পরিকল্পনা তিনি করলেন। দুর্ভাগ্য, সমস্ত পরিকল্পনায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। কেন? সময়ের অভাব, ধৈর্যের অভাব। অর্থাৎ যে সময়টুকু দেওয়া উচিত ছিল প্রত্যেকটা পরিকল্পনার পেছনে, সেটা তিনি দেননি। তার মস্তিষ্কটাই এতটাই অস্থির ছিল, এতটাই চঞ্চল ছিল, এতটাই বিকৃত মস্তিষ্ক। অথচ আমরা দেখি যাকে জীবন্ত ডিকশনারি বলা হয় এই মোহাম্মদ বিন তুগলককে, যার পাণ্ডিত্য ছিল অগাধ, এবং তার পাণ্ডিত্যের কাছে সুলতানি বংশের অনেক শাসকরাই ম্রিয়মান। সেই মোহাম্মদ বিন তুগলক এতগুলো পরিকল্পনা করেও তিনি সফলতার মুখ দেখেননি। কিন্তু প্রত্যেকটা পরিকল্পনার পেছনে বাস্তবসম্মত কারণ ছিল। কারণ চীনের বা পারস্যের গায়ে খাতু প্ল্যান অনুযায়ী তামার মুদ্রা চালু করেছিলেন তিনি ভারতে আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি করবার জন্য। একের পর এক যুদ্ধ করে তিনি যখন বিধ্বস্ত হয়েছেন, একের পর এক সাম্রাজ্য যখন অর্থনৈতিক ধরাশায়ী হচ্ছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে পারস্য এবং চীনের অনুকরণে তাম্র মুদ্রা চালু করেছিলেন। কারণ পারস্য এবং চীনের সম্রাটরা তামার মুদ্রা চালু করে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটিয়েছিল, তার জন্য তিনি সেটা করেছিলেন। দুর্ভাগ্য, সময় দেননি। তিনি বেছে নিয়েছিলেন কোন অঞ্চল? প্রথমে দোয়াব অঞ্চল, এবং এই দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করেছিলেন, সঠিক সময় করেননি। না হলে দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি একদম 100% তার সঠিক সিদ্ধান্ত ছিল। কেন? কারণ হচ্ছে এই গঙ্গা বিধৃত সমভূমি যেখানে আমরা বসবাস করছি, গাঙ্গেয় সমভূমি, এখানটার ফসলপাতি সুন্দর হয়। হয় না কোথায়? পুরুলিয়া, হয় না কোথায়? বাঁকুড়া, বীরভূম, যেগুলো জঙ্গলমহল এলাকা। কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেটার জায়গা গঙ্গা নদী বিধৃত সমভূমি বা গাঙ্গেয় সমভূমি, সোনার ফসল ফটে, তাই তো? তাহলে এই জায়গায় রাজস্বটা বাড়ালেও চাষটা দিতে পারবে। কিন্তু যখন বাড়ালেন গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে, তখন দেখা গেল যে তার আগের বছরে
অনাহার অর্থাৎ ইয়ে হচ্ছে, খরা হচ্ছে অথবা বন্যা হচ্ছে, তিনি সেই সময়টাকে বেছে নিয়েছিলেন। ফলে সেইখানকার মানুষজন রাজস্বের চাপে, শোনা যায়, ইতিহাস পড়তে গেলে আমরা দেখতে পাই, ওইখান থেকে পালিয়েই অন্য জায়গায় চলে গেল। তাহলে এই যে সময়টা নির্বাচন করাটা ভুল ছিল, যার জন্য প্ল্যানটা ভেস্তে গেল। তিনি রাজধানী স্থানান্তরিত করেছিলেন, খুব সুন্দর কথা। কোথায়? দিল্লি থেকে দেবগিরি, খুব ভালো কথা। কিন্তু দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করতে গেলে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে সেখানকার আবহাওয়া, সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অবশ্যই যথেষ্ট সময় দিতে হতো। তিনি সময় দেননি, ভালো লাগলো না, আবার চলে এলেন দিল্লিতে। এই যে যাওয়া এবং আসার পথে প্রচুর টাকা যে নষ্ট করলেন, আর্থিক যে ক্ষতি হলো, এই ক্ষতি তিনি সামলে উঠতে পারেননি। তখনই তিনি প্ল্যান করলেন, দেখলে বিদেশ যাত্রা করব, অর্থাৎ বৈদেশিক যে আক্রমণ করে, কারাজাল অভিযান করে সেখান থেকে সম্পদ নিয়ে আসবো। খুব ভালো প্ল্যান করলেনও, পোশাক আশাক করলেন, সামরিক অস্ত্র সম্ভার সমস্ত কিছুই তিনি পরিপূর্ণ করলেন। কিন্তু ওই বিকৃত মস্তিষ্ক পরে সিদ্ধান্ত নিল, কারাজাল অভিযান আমি করব না। তাহলে এই যে খরচটা করলেন তিনি, শুনলে হাসি পায়, এটা যেমন সত্য তেমনি ধ্রুব সত্য, তার প্ল্যানগুলোও কিন্তু সঠিক ছিল, কিন্তু করলেন না। তামার মুদ্রা প্রচলন আমরা ভিডিওতে দিয়েছি, আমরা আজকে অতগুলো আর বলবো না। কিন্তু এই মানুষটি মোহাম্মদ বিন তুগলক, অবশ্যই কিছু কিছু তার ঘটনা আজও স্মরণীয় আছে, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। ভারতে ইবন বতুতা পরিচিত ছিলেন কোন নামে? ভারতে তিনি যে নামটা নিয়েছিলেন, যে নামে তিনি পরিচিত ছিলেন ভারতবাসীর কাছে, বদর উদ্দিন। ইবন বতুতা কোন শহরকে এ ভাস্ট সিটি উইথ এ গ্রেট পপুলেশন, দি লার্জেস্ট ইন ইন্ডিয়া বলেছেন? কোন শহরকে? উত্তর দিল্লি, যার পুরনো নাম ইন্দ্রপ্রস্থ। নেক্সট, ইবন বতুতার মতে সুলতান ছিলেন একাধারে দয়ার সাগর এবং রক্ত পিপাসু। এখানে সুলতান বলতে কাকে বোঝানো হচ্ছে? অবশ্যই মোহাম্মদ বিন তুগলক বা জুনা খাকে। কালিকট বন্দর থেকে ইবন বতুতা কোথায় পৌঁছান? মালদ্বীপ। বাংলার প্রথম যে শহরে ইবন বতুতা উপস্থিত হন তার নাম কি? বর্তমান নাম চট্টগ্রাম, পুরনো নাম সুদকাওয়ান। ইবন বতুতা কোন নদীকে নীল নদী বলে উল্লেখ করেছেন, যেটা বাংলাদেশে চলে গিয়েছে মেঘনা নামে পরিচিত, মেঘনা নদীকে? সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করে কোথায় নিয়ে গিয়েছিলেন? আমরা বলেই দিয়েছি, দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদ। 1354 খ্রিস্টাব্দে ইবন বতুতা তানজানিয়ায় ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কত খ্রিস্টাব্দে? উত্তর 1377 খ্রিস্টাব্দে। পারস্যের পর্যটক পায়েস, নুননিটস, আব্দুর রাজ্জাক, নিকেতিন, এদের মধ্যে কে? উত্তর হবে আব্দুর রাজ্জাক। পঞ্চদশ শতকে ভারতে মালাবার উপকূলের সর্বশ্রেষ্ঠ বন্দর কোথায় ছিল এবং এটি বর্তমানে কোন রাজ্যে? বর্তমানে কি, প্রথম থেকেই ওই রাজ্যে, কিন্তু আমরা কেউ জানি না তার বর্তমান নাম কি। কোঝিকড়, পুরনো নাম কালিকট, ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চল। কালিকট শাসকগণ, কালিকটের শাসকগণ কি নামে পরিচিত? উত্তর জামোরিন। আব্দুর রাজ্জাক কোন দেশের পর্যটক ছিলেন? পারস্য, অবশ্যই। নেক্সট, আব্দুর রাজ্জাকের শাসনকালে, আব্দুর রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে এসেছিলেন? উত্তর দ্বিতীয় দেবরায়। কে বার্নিয়েকে পর্যটকদের যুবরাজ বলেছেন? মোদাভের কাউন্ট। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখককে? ফ্রাঁসোয়া বার্নিয়ে। দি ইসলামিক মার্কোপোলো উপাধি কার? উত্তর ইবন বতুতা। ভারত এবং চীন ঘুরে কে স্মৃতিকথা লিখেছিলেন? দুটো দেশ, মনে রাখবে, ভারত থেকে ঘুরে অনেকে স্মৃতিকথা লিখেছে, ফাইয়েন, ফৌকুকিং, হিউয়েনসাং, সি ইউকি। কিন্তু ভারত এবং চীন ঘুরে কে স্মৃতিকথা লিখেছিলেন? মার্কোপোলো। মার্কোপোলো বৃত্তান্ত অনুযায়ী উৎকৃষ্ট কার্পাস শতক কোথায়? মছলিপত্তনমে, বা পুরো নাম মুদফিলি। কালিকট, কালিকটের বর্তমান নাম আমরা বলে দিয়েছি কোঝিকড়। আবুল ফজল আইনি আকবরী ও আকবরনামা লিখেছিলেন, আর ইবন বতুতা লিখেছিলেন কি? রিহলা। অল বিরনিক, কিতাবুল হিন্দ এবং ফারসা বার্নিয়ে যে বইটা লিখেছিলেন ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। এই প্রশ্নগুলো তোমাদের আজকে দিলাম, কিন্তু এই অধ্যায় থেকে যে বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব, মার্কোপোলো সম্পর্কে, আব্দুর রাজ্জাক সম্পর্কে, পায়েস সম্পর্কে, নুননিস সম্পর্কে, নিকোলো কন্টি সম্পর্কে,
এদের সম্পর্কে আমাকে জানতে হবে, কারণ প্রথম অধ্যায়টায় নাম দেওয়া আছে পর্যটকদের দৃষ্টিতে ভারত। সুতরাং এই পর্যটকরা তাদের লেখার মধ্য দিয়ে কোন সামাজিক বিষয়গুলো তুলে ধরেছেন, সামাজিক রীতিনীতিগুলো তুলে ধরেছেন, বৈবাহিক রীতিনীতিগুলো তুলে ধরেছেন, অচ্যুত কাদের বলা হয়, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং রাজনৈতিক পরিকাঠামো কেমন ছিল, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। আমি চেষ্টা করব ছোট ছোট করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানো। যদি চ্যানেলটা ভালো লাগে তোমরা অবশ্যই দেখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।